বর্তমান সরকারের ৫ মাস পূর্ণ হয়েছে। আপনার দৃষ্টিতে সরকারকে যদি মার্ক দিতে বলি, আপনি ১০ এ কত মার্ক দেবেন? বর্তমান সরকার একটা গণতান্ত্রিক অনেকদিন পরে একটা ফ্যাসিস্ট আমলের পরে একটা গণতান্ত্রিক পদযাত্রা শুরু করেছে। অনেকেই বলে যে এটা আসলে খুব অল্প সময় একটা সরকারকে তার সফলতা বা ব্যর্থতা বিবেচনা করার জন্য। কিন্তু আমি মনে করি সরকারের অনেকগুলো সফলতা আছে, কিন্তু তার সাথে ব্যর্থতার পাল্লাগুলো আমাদেরকে দেখতে হবে। শুধু তাকে প্রশংসায় ভাসিয়ে দিলে তো আরেকটা নতুন ফ্যাসিস্ট তৈরি হবে। যার কারণে আমি হয়তো ১০০তে ১০০ দিব না আপনার কথায়, কিন্তু আমি অবশ্যই একটা ভালো তাদের যেহেতু ভালো কিছু ইনিশিয়েটিভ আছে, আমি তাদেরকে এটা ব্যাপারে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু যেহেতু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, করাপশন নিয়ে, বিশেষ করে কিছু মন্ত্রী নিয়ে যেহেতু স্পেসিফিক কথা আছে, শুধু তাই না, আমরা কয়দিন আগে দেখছি বাচ্চাদের আন্দোলন, যেখানে শিক্ষামন্ত্রী কিছু শব্দ চয়নের শব্দ চয়নের মানে শব্দ চয়ন বা কোন শব্দটা বলবেন সেটা সিলেকশন করার ব্যর্থতার কারণে একটা রীতিমতো একটা আন্দোলন শুরু হয়ে গেছে তার পদত্যাগের জন্য। এবং শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি অনেক ইনস্টিটিউশনে দেখা যাচ্ছে কি নিজেদের লোক অ্যাপয়েন্টমেন্ট করার মাধ্যমে নেপোটিজম যেটা হচ্ছে, সেটাও বেসিক্যালি লক্ষ্য করার মতো। সরকারের এই ছোট একটা সময় আমরা যদি ইনস্টিটিউশন ওয়াইজ যদি দেখি, তাহলে দেখি বাংলাদেশ ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট, দুদকে এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। তারপর হচ্ছে আরও অনেকগুলো ইস্যুতে আমরা দেখি সরকার অবশ্যই যথার্থ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে যদি প্রপার শব্দ বলতে হয়, তাহলে এই সব ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারপরও আমি মনে করি সামনের দিকে আহ, স- সরকার সামনের দিকে অবশ্যই এগিয়ে যাক, এ প্রত্যাশাই করি বাংলাদেশের জনগণের আগামী আম দিনের সুন্দর। অবশ্যই। কিন্তু আপনি দলীয়করণের কথা বললেন। কোথায়, কোথায় দলীয়করণ হয়েছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? মানে এখানে তো সরকার স্বচ্ছতার ভিত্তিতে যেসব জায়গায় নিয়োগ দেওয়ার কথা সেরকম কথা বলেছেন। সেখানে আপনাদের কেন মনে হচ্ছে যে সেখানে দলীয়করণের মতো ব্যবস্থাপনায় গিয়েছে বর্তমান সরকার? আহ, এটার দলীয়করণের উজ্জ্বলতম উদাহরণ তো অবশ্যই বাংলাদেশ ব্যাংক। কারণ যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করেছেন, তিনি তিনি অবশ্যই অস্বীকার করার সুযোগ নেই যে এই সরকারের ইলেকশন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখেন সরকার নির্বাচিত হলো, কিন্তু তারা যদিও বা বলছেন এই বছরের অক্টোবরে অন্যান্য ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার ইলেকশনগুলো দিবেন, কিন্তু বাকি সব জায়গায় তারা যে প্রশাসকগুলো অ্যাপয়েন্টমেন্ট করেছেন, দেখেন সবগুলো কিন্তু তাদের হয় ইলেকশনে হেরেছেন, এরকম এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন, সেখানে হেরে গেছেন এরকম লোক, অথবা তাদের দলীয় কোনো পোস্ট পদবি হোল্ড করেন এরকম লোকগুলোকে তারা অ্যাপয়েন্টমেন্ট করছেন। এরপর শুরু তাই না, আমি হয়তো সবগুলো ইনস্টিটিউশন এত ছোট্ট সময়ে উদাহরণ দিতে পারবো না, কিন্তু দেখা যাবে কি সবগুলো ইনস্টিটিউশনের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখা যাবে তারা তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো অবশ্যই তাদের দলের লেজুর ভিত্তির সাথে জড়িত অথবা দলীয় অনুগত লোকদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এগুলো আসলে আপনারা হয়তো একটা সহজভাবে বলতে পারে, যেহেতু নীলিফার আপা আছেন, বলতে পারেন যে আমরা তো একটা দলের সরকার, আমরা কি বাইরের দলের লোককে অ্যাপয়েন্ট করবো? আসলে একটা দল যখন সরকার গঠন করে, তারা কিন্তু তখন আর কোনো দলের থাকে না, তখন সেটা জনগণের রিপ্রেজেন্ট করে। এখন যখন আপনি জনগণের রিপ্রেজেন্ট করবেন, তখন অবশ্যই আপনার জন মানে আপনি আপনার দলের লোকদের প্রিভিলেজ দেওয়ার জন্য কিন্তু আপনি সেখানে বসেননি। আপনি সেখানে বসছেন যোগ্যতার খাতিরে, তার যোগ্যতার খাতিরে অথবা আদার্স ক্যাটাগরিগুলো ফুলফিল যাদেরকে করার নিয়োগ দেওয়া হয়েছে তাকে তাহলে কি অ্যাপয়েন্টমেন্ট। তাদের যোগ্যতার জায়গায় আপনি মনে করছেন তারা সঠিক ব্যক্তি নন? আমি মনে করি, অবশ্যই মনে করি, এই ক্ষেত্রে সরকার যোগ্যতা খাতিরে অ্যাপয়েন্টমেন্ট দিতে জি, ব্যর্থ আপনি হয়েছে। আছেন আমাদের সাথে নীলুফার চৌধুরী। ৫ মাস পার করেছে বর্তমান সরকার। নানা রকম আসলে সমালোচনা, আলোচনার মধ্যে দিয়েই হয়তো যেতে হবে সরকারকে। আপনার দৃষ্টিতে কি মনে হয়? ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী যেসব বিষয় সামনে তুলে নিয়ে আসলেন, যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নানা জায়গায় বর্তমান সরকার দলীয়করণ করেছে। কিন্তু সেই দলীয়করণের জায়গায় যোগ্যতার যে ভিত্তিটি সেটাই তার বক্তব্য হচ্ছে যে যোগ্যতার জায়গায় আসলে দলকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আসলে কি তাই? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যে দুইজন আছেন সাংবাদিক এবং ব্যারিস্টার সাহেব, দুইজনকেই শুভেচ্ছা। দেখেন, এইখানে এটাও বলেছেন সাজ্জাদ সাহেব যে বিএনপি সরকার একটা দলীয় সরকার। তো দলীয় সরকার
কিন্তু দলের ওরকম উনি বারবার দুইবার বললেন বাংলাদেশ ব্যাংকের কথা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি কিন্তু দলের কোনো পদপদবিতে নাই। আমি যদি বলি ওনাকে, সাজ্জাদ সাহেবকে, যে বিএনপি দুজন উপদেষ্টা নিয়োগ করেছেন, একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, একজন ফুল মন্ত্রীর পদমর্যাদায়, জনাব তিতুমীর সাহেব অর্থের মতো জায়গায়, এবং ডাক্তার জাহিদ উনি তথ্য এবং আরও একটা দুটা আছে, তারা কিন্তু বিএনপি করে নাই। দলের মধ্যে জুনায়েদ সাকি, মানে সরকারের ভেতরে যেটা, আরেক দল থেকে আসা ববি হাজ্জাজ, নূর, এরা কিন্তু বিএনপির না, তো তাদেরকেও দিয়েছে। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে উনি যে কথাটা বলেছেন, উনি হয়তো বলতে চেয়েছেন যে সিটি কর্পোরেশনগুলোতে যে কিছু দিনের জন্য দায়িত্ব দিয়েছে, এটা কিন্তু কোনো উপায় নাই। আপনি জানেন যে বহুদিন মানে বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। 15.5 বছর একটা সরকারের ফ্যাসিস্ট পনা ছিল। বহু বছর বাংলাদেশের মানুষের জবান বন্ধ ছিল একরকম। সেইখানে যখন বিএনপি জনগণের ভোটে আসছে, তখনও কিন্তু একটা শ্রেণী বিএনপিকে প্রতিটা পদক্ষেপে, যাতে বিএনপি ভালো কাজ না করতে পারে, এগিয়ে যেতে না পারে, দেশের জন্য মঙ্গলকর কাজ না করতে পারে, এই জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না তারা, যে কোনো সময় যে কোনো জায়গায়। সেই জায়গায় বিএনপি যদি আপনি ওনার কথা মতো বা ওনাদের কথা মতো যদি অন্য জায়গা থেকে এনে যদি প্রশাসনে রাখতো, এটা তো প্রাইমারি কিছুদিনের জন্য, নির্বাচনের ডেট খুব তাড়াতাড়ি পড়ে যাবে, আপনারাও জানেন। তো সেই জায়গায় তারা যদি অন্যায় কাজগুলো করতো, তাহলে বিএনপির একদম যাওয়ার কোনো জায়গা থাকতো না। এখানে কিছুটা বিশ্বস্ততার উপর ডিপেন্ড করে। এইখানে চাইলেই আমি আরেকজনকে রাখতে পারি না। যেমন প্রশাসনে বিএনপির লোক খুব নাই, খুব একটা, প্রশাসন কিন্তু অন্যরা চালাচ্ছে। এখনও ফ্যাসিস্টের লোকরা আছে, সেই সাথে বিরোধী দলের তাদের লোকজন আছে। তাতে কি হয়েছে, প্রশাসন কিন্তু আমরা যেভাবে, দেশ যেভাবে চায়, আমরা মানে আমি বিএনপির না, বাংলাদেশের জনগণ যেভাবে চায়, প্রশাসনকে কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না এখন পর্যন্ত। তো সেই জায়গায় আমি বলতে চাই যে আপনার এই যে দেখেন যেটা কথা আসলো, এতগুলো পজিটিভ কাজ করেছে বিএনপি এই 5 মাসে, কতগুলো আপনি নিজেই জানেন, যেহেতু আপনারা খবর পড়ার সাথে জড়িত, টকশোর সাথে জড়িত। সেই জায়গায় আপনার একটা পরীক্ষার ডেট নিয়ে, একটা কথা বলা নিয়ে ধরেই নিলাম যে কথাটা হয়তো বা যেভাবে এই প্রজন্মের সন্তানরা শুনতে চায়, হয়তো ওই প্রজন্মের হয় নাই। কারণ আমরা বা আমার সিনিয়র এহসানুল হক মিলন সাহেব আরও আগের প্রজন্মের, হতে পারে যে আমি আপনার মতো আপনি যেভাবে চান ওভাবে আমি ডেলিভার দিতে পারি নাই। সেটার জন্য কিন্তু আমি মহান জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও কিন্তু যে আন্দোলনটা করলো বা করানো হলো, পেছনে যারা থাকলো, তারা কিন্তু দেশের মঙ্গলের জন্য না। আমি ছাত্রছাত্রীদেরকে দোষ দিচ্ছি না, তারা অবশ্যই বৃষ্টিতে ভিজে পানিতে করে, এটার জন্য শুধু শিক্ষামন্ত্রী একাই জড়িত তা না। এইসব দেখে সচিব, এইসব দেখে ডিজি, এইসব দেখে শিক্ষা প্রতিষ্ঠানের হেড অব দ্য ডিপার্টমেন্ট। তো তারা সবাই মিলে কিন্তু একটা কাজ করতে পারতো, কিন্তু সেখানে লোডটা সব মন্ত্রীদেরই নিতে হয়, ঠিক আছে। তো উনি তো সরি বলেছেন ওনার জায়গায়। তো এই জায়গাটায় মানে বিএনপি যেভাবে সহযোগিতা পাওয়ার কথা যে কোনো জায়গায়, সেই সহযোগিতাটা বিএনপি পাচ্ছে না। তারপরেও নির্বাচনী ইশতেহারে যে ধরনের কথা তারা বলেছিলেন, আপনার ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, কৃষকের ঋণ মৌকুব বলেন, আপনার ব্যক্তি এই যে এখন এই যে আপনার এখানেই দেখলাম প্রবাসীদের কার্ড প্রায় খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। এই যে এই জিনিসগুলো যে কাজ করার প্রত্যেকটা জায়গায়, টিকাগুলোকে আগে সরকারের যে সমস্যাটা ছিল, সেই টিকাগুলোকে একদম 100% এখন দিয়ে দেওয়া ব্যবস্থা করে তড়িৎ গতিতে, এগুলো তো বিএনপির একটা, আমি অবশ্যই মনে করি এটা পজিটিভ এবং চরম শত্রু। সর্বশেষ বাজেট নিয়ে, বাজেটের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ট্যাক্স মওকুফ করা, কর মওকুফ করানো, এই কাজগুলো, এগুলো তো এই সরকার করার চেষ্টা করছে, জান প্রাণ দিয়ে
দেশের মানুষের মঙ্গলের জন্য একটা দেশের শেষ জায়গায় অর্থনীতি ছিল, সেইখান থেকে এবং তারপরে ইন্টারিমের 18 মাস যত স্বপ্ন দেখানো হয়েছিল এবং আমরাও মনে করেছিলাম যে ইন্টারিম প্রধান যেহেতু আন্তর্জাতিক মানের একজন মানুষ, ওনার জন্য হয়তো বা আমরা অনেক সহযোগিতা পাবো সারা বিশ্ব থেকে, কিন্তু আমরা কানা করি পাই নাই তো পাই নাই, বরং আমাদের পাসপোর্টের মান আরও কয়েক ধাপ নিচে নেমে গেছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে টেনে তোলা, মানে খাদের ভেতর থেকে, কিনার থেকে না, টেনে তোলা কিন্তু ভীষণ কঠিন। এখানে ক্রেন দিয়েও আপনার কাজ করা যায় না, কথার কথা। সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির যে নীতি নির্ধারক মহল, তারা চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি যাতে আগামীতে, যেটা অর্থমন্ত্রী বলেছেন বাজেট পেশের সময়, যে আমি যদি পরিপূর্ণতা চাই তাহলে আমাকে 4 বছর লাগবে। আমি চাইলেই বললেই যে এটা তো না, আপনার যে ওই কি ম্যাজিক না, যে আমি ম্যাজিকে টাচ করলাম আর সব কিছু হয়ে গেল। এটা হওয়ানোর জন্য কাজ করতে হবে, দেশে কাজ করতে হবে, বিদেশে কাজ করতে হবে। আমাদের যত ঋণ আছে সেই ঋণগুলোর উপর ব্যবস্থা নিতে হবে, যাতে কিস্তি যদি একটু দেরিতে বা কিস্তি যদি আস্তে আস্তে দিতে পারতাম আমরা, যেটা প্রতি বছর কিন্তু কিস্তির পরিমাণ ডাবল হচ্ছে, তো সেটা যদি কমানো যায় তাহলে হয়তো বা এই তলানিতে পড়ে থাকা দেশটাকে আরেকটু উদ্ধার করা যাবে। সেই জন্য সহযোগিতা দরকার প্রত্যেকের। এটা এককভাবে বিএনপি এককভাবে করবে আমি এটা মনে করি না, প্রত্যেকেরই সহযোগিতা দরকার যার যেখান থেকে। এবং অবশ্যই সহযোগিতা করছে সরকারকে বিরোধী দল, আমি এই নিয়ে কিছুই বলতে চাই না, এই কারণে সংসদে বিরোধী দল অসহযোগিতা করছে আমি বলবো না সংসদে, কারণ যেটুকু চুলচেরা হিসেবে, কারণ আপনি যা বলবেন ওটাও রেকর্ড থাকবে, আমি যা বলবো সেটাও রেকর্ড থাকবে। সো এই জায়গাটায় বিরোধী দল খুব ভালো বুঝেন, তারা ওই জায়গাটায় আপনার অসহযোগিতা করছে আমি বলবো না। তবে বাইরে যে কাজগুলো, যেটা যেমন ধরেন 2 মাসের সরকারকে বিরোধী দল বলছে পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় সরকার। 2 মাসে আপনি একটা সরকারকে কি বুঝবেন কতটা জনপ্রিয় বা অজনপ্রিয়? তো এটা আমি ধরলাম মেঠো বক্তৃতা, বা আমি ধরলাম যে রাজনৈতিক বক্তৃতা। তো আমি এমনি বলবো, আমি চাই যে বিএনপির চুলচেরা সমালোচনা করুক বিরোধী দল, তাতে হবে কি সরকার তটস্থ থাকবে, সরকার কাজ করার জন্য আরও উৎসাহ পাবে, এবং চুলচেরা তাদের বিশ্লেষণের ওখান থেকে সরকার কি কি কাজ করতে হবে এটা আরেকটু সে অ্যাডভান্স হবে। তো এইটা যত বিরোধী দল ছায়া সরকার হয়ে উঠবে, দেশের জন্য তত গণতন্ত্রের জন্য মঙ্গল থাকবে।